সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের পাবলিক টাইমস আয়োজিত দেশের কথা দেখার জন্য। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে যুক্ত রয়েছেন সম্মানিত অতিথি হিসেবে দুজন বিশিষ্ট ব্যক্তি। আমরা ইতিমধ্যেই তাদের সম্পর্কে জানি। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি প্রফেসর ডক্টর ফরহাদ হোসেন, যিনি রাজনৈতিক বিশ্লেষক এবং বিশিষ্ট শিক্ষাবিদ। এবং আমাদের সাথে আরেকজন রয়েছেন জনাব ফাহাদ বিন জাহেদ, বাংলাদেশ সেন্টার ফর রিপাবলিকানস বিসিআর এর মেম্বার সেক্রেটারি এবং আন্তর্জাতিক কলামিস্ট এবং ভূ রাজনৈতিক বিশ্লেষক জনাব ফাহাদ বিন জাহেদ এবং প্রফেসর ডক্টর ফরহাদ হোসেন দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ক্রমপর্যায়ে ধাবিত হচ্ছে এবং সেই যে ধাবমান যে প্রক্রিয়াটি রয়েছে সেটি আসলে জুলাই অভ্যুত্থান যেটি রয়েছে তার পরবর্তীতে যেই অবস্থা তৈরি হয়েছিল তার থেকে কিছুটা মাঝখানে স্থিতিশীল থাকলেও ক্রমশই যেন সেটি আরো অস্থিতিশীল পর্যায়ের দিকে ধাবিত হচ্ছে। তো সার্বিক এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব আমাদের দুজন অতিথির সঙ্গে। আমি প্রথমেই জনাব প্রফেসর ডক্টর ফরহাদ হোসেন, আমি আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে যে আমরা ইতিমধ্যে দেখেছি যে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে বাংলাদেশে, পুরনো ঢাকায় একটি নৃশংস হত্যাকাণ্ড এবং যেটিকে ঘিরে বিএনপির সাথে একটি বিরোধপূর্ণ অবস্থান তৈরি হয়েছে ছাত্র সমাজের সাথে, আপামর জনসাধারণের সাথে। কেননা এটির সাথে তাদেরই অঙ্গ সংগঠনের কেউ না কেউ জড়িত বা এমন অনেকগুলো বিষয় আমরা গণমাধ্যমে দেখেছি। তো এই যে সার্বিক বিষয়টি, এই কিছুদিন পর পর বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড বা বিভিন্ন ভাবে বিএনপির পক্ষ থেকে নানা ধরনের কাজে জড়িত হয়ে যায়, যে কাজগুলো বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হয়ে যায় যদি আমরা বলি, তাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। তো সার্বিকভাবে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে, এবং সেটি বিএনপির জন্য কতটুকু সুখকর, আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কতটুকু সুখকর, সেগুলো অবশ্যই সংশয়ের পথ তৈরি করছে। ধন্যবাদ জাফর ভাই। এবং আজকে যিনি আমার সাথে আসছেন, আমরা একসঙ্গে আলোচনা করব। ওনার সঙ্গে আমার ইতিপূর্বে টক শো হয়েছে এবং একটি সেমিনারও হয়েছিল। সেই থেকে আমি খুব খুশি যে উনি অনেক ভালো বলবেন। ব্যক্তিগতভাবে আমি অনেক কিছু ওনার কাছ থেকে আজকে জানতে পারবো। বাংলাদেশে এখন যা ঘটছে তা রিয়েলি হার্ট ব্রেকিং, নো ডাউট। দেখুন, এই দেশটা রক্ত দিয়ে স্বাধীন হয়েছে। সেখানে আপনি সংখ্যা যাই বলেন, 30 লাখ বলেন, কেউ বলে কম ইত্যাদিতে, সেটা বড় কথা না। মুক্তিযুদ্ধ যেহেতু আমি দেখেছি জীবনহানি ঘটেছে, মানুষ জীবন দিয়েছে স্বাধীনতার জন্য। এই রক্ত দিয়ে পাওয়া স্বাধীনতার মূল্য কিন্তু অন্যরকম। আমাদের স্বাধীনতা কে যদি আপনি পাকিস্তান কিংবা ভারতের আজাদির সঙ্গে তুলনা করেন, ঠিক হবে না। কারণ তাদের স্বাধীনতা নেগোসিয়েটেড হয়েছে লর্ড মাউন্টব্যাটেন, ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের টেবিলে, আর বাউন্ডারি নির্ধারিত হয়েছে স্যার সিরিল র্যাডক্লিফের টেবিলে। আর আমরা আমাদের স্বাধীনতার ফয়সালা করেছি যুদ্ধের ময়দানে, এটা বুঝতে হবে। সুতরাং এইরকম রক্ত দিয়ে পাওয়া একটি দেশের মধ্যে যদি এইগুলো ঘটে, তাহলে আমরা যারা আজ এখন প্রবীণতম নাগরিক, আমাদের বয়সের বিবেচনায় একটি জীবনের একটি জায়গায় এসে দাঁড়িয়েছি। আমার 33 বছরের শিক্ষকতা জীবন, এখন যদি আমি এই বাংলাদেশের দিকে তাকাই, তাহলে আমাকে কিন্তু আসলেই খুব হতাশ হতে হয়। পুরনো ঢাকায় সোহাগ নামক যে লোকটিকে হত্যা করা হলো, হত্যার যে চিত্র তা অত্যন্ত বীভৎস, এতে কোনো সন্দেহ নেই। মারা যাওয়ার পরেও তাকে পাথর দিয়ে আঘাত করা হয়েছে উপর্যুপরি। এটা মানব ইতিহাসে অত্যন্ত একটি, কি বলবো, মানে নিষ্ঠুর একটা উদাহরণ আমি বলবো। মধ্যযুগে এই ধরনের ঘটনা ঘটতো, কিন্তু একবিংশ শতাব্দীতে মানুষকে মেরে তার উপরে পাথর দিয়ে তাকে আঘাত করা মৃত লাশের উপরে, এটা লোমহর্ষক এবং মধ্যযুগীয় হত্যার ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। যার জন্য আমরা এই একবিংশ শতাব্দীর মানুষ যারা আমরা নিজেদেরকে সভ্য মনে করি, বিজ্ঞান প্রযুক্তিতে জ্ঞানে গরিমা, এখন পৃথিবী একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, কিন্তু সংঘাত তো শেষ হলো না। সেটা হলো কথা। এখন কারা এই হত্যার জন্য দায়ী আমি এটা বলবো না, তার কারণ ক্রিমিনাল অফেন্সে
কোনো কিছু ভালোভাবে না জেনে আপনার মন্তব্য করা ঠিক না, এটা সমীচীন হবে না। আমার সরকারের কাছে একটি আবেদন থাকবে যে হত্যার সুষ্ঠু তদন্ত করা হোক এবং তদন্তের পরে কে হত্যা, কারা এর এই অপকর্মের সঙ্গে, এই হত্যার সঙ্গে জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এটা আমার কথা। কিন্তু জনাব বাংলাদেশ জনাব ফরহাদ, আমি মাঝখানে একটু সরি, আমি একটু ইন্টারাপ্ট করছি জনাব ফরহাদ হোসেন। সেটি হচ্ছে যে হত্যাটি তো বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হয়তো বা জড়িত, কেননা তাদেরকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বিবৃতি এসেছে, তাদের সিনিয়র নেতা উনি বিবৃতি দিয়েছেন। তো সেটি কি কোনো সন্দেহ রয়েছে যে এটি বিএনপি ছাড়া অন্য কেউ, বিএনপির কোনো কর্মী বা আমি নেতৃবৃন্দ বা অঙ্গ সংগঠনের কেউ ছাড়া, সদস্য ছাড়া অন্য কেউ ঘটিয়েছে? সবই ঠিক আছে, আমি সংগঠনের নাম উল্লেখ করার প্রয়োজন কি? আমার প্রশ্ন হলো বাংলাদেশে যে সমস্যাটা, এগুলো কেন হচ্ছে? আমি একটু ফিলোসফিক্যাল দৃষ্টিতে যাব। আপনার কি মনে হয় না এখানে যে ভাই এসছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক, উনি বুঝতে পারবেন যে মানুষের, এটা কি আমাদের মনে হয় না যে নেতৃত্বের একটি শূন্যতা তৈরি হয়েছে, এবং শূন্যতা তৈরি হয়েছে স্টেটসম্যানশিপের। রাষ্ট্রনায়কের অভাব পড়েছে এই দেশে, নাই, অর্থাৎ স্টেটসম্যান নাই। এই ধরনের পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের হানাহানি হয়েছে। আমরা ফরাসি বিপ্লবের কথা তো ভুলে যাই না, আমরা পড়েছি, সেখানে দেখেছি গিলোটিনেও মানুষকে হত্যা করা হয়েছে। কিন্তু একটি জায়গায় এসে আবার জাতি দাঁড়িয়েছে, যিনি জাতিকে একটি শৃঙ্খলা বা হানাহানি মারামারি থেকে ফিরিয়ে এনে একটি শৃঙ্খলাবদ্ধ রাষ্ট্রীয় জীবনে এনে দাঁড় করিয়েছেন। সেই জন্য দরকার একজন রাষ্ট্রনায়কের। নেপোলিয়ান বোনাপার্ট ফরাসি বিপ্লবের পরে যে অরাজকতা তৈরি করেছিল, বোনাপার্ট টুক দ্য লিডারশিপ। আমরা তো এখন বর্তমানে বাংলাদেশে তো সেই ধরনের নেতৃত্ব আমরা খুঁজে পাচ্ছি না, সেটা হলো প্রশ্ন। একটি কথা, বাংলাদেশে এখন ইউনিপোলার সিস্টেম অফ পলিটিক্যাল প্র্যাকটিস আছে, কারণ এখন আওয়ামী লীগ নাই, মাঠে নাই, পলিটিক্যাল প্র্যাকটিসে নাই। এখন যে দলটি সবচেয়ে বৃহৎ দল, যেই দলের নেতাকর্মী একদম আপার লেভেল থেকে, রাজধানী থেকে গ্রাসরুট লেভেল পর্যন্ত ছড়িয়ে আছে, সেই দলটির নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। বিএনপির সর্বোচ্চ যিনি নেতা জনাব তারেক রহমান, তিনি তো দেশে আসছেন না বা দেশে আসতে পারছেন না। আমার তো মনে হয় এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে, এই জিনিসগুলো হলো বিএনপির সর্বোচ্চ নেতা লন্ডন থেকে আসার ক্ষেত্রে তার আসার পথ থেকে আরো আপনার কণ্ঠকাকীর্ণ করে ফেলছে বলে আমার ধারণা। আমার দৃঢ় বিশ্বাস যে তারেক রহমান সাহেব যদি আসেন, এবং উনি আসলেই পার্টিতে একটা ডিসিপ্লিন চলে আসবে। খালেদা জিয়া, যিনি 3বারের প্রধানমন্ত্রী, বয়োবৃদ্ধ, এবং এখন কিন্তু উনি হাইলি রেসপেক্টেড একজন নেত্রী বাংলাদেশের বিভিন্ন কারণে, এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত প্রভাবশালী এবং সুপরিচিত। কিন্তু উনি বৃদ্ধ এবং রোগগ্রস্ত। এই রোগের অসুস্থ শরীরে উনি তো নেতৃত্ব দিতে শারীরিকভাবে অক্ষম। যদি উনি সক্ষম হতেন, আমার দৃঢ় বিশ্বাস যে আজ বাংলাদেশে যা ঘটছে সেটা ঘটতো না। আমি অত্যন্ত দুঃখিত যে জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, বড় মাপের মুক্তিযোদ্ধা, সেক্টর 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন তিনি, তাই না? পরে রাষ্ট্রপতি ছিলেন। তো এবং উনি ওনাকে যখন হত্যা করা হয়, তখন আমি কলেজে প্রথম বর্ষের ছাত্র। তখন আমি দেখেছি যে আপনার উনার ব্যাংক অ্যাকাউন্ট চেক টেক করা হয়। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যদি পৃথিবী থেকে বিদায় নেন, মারা যান, তার সবকিছু খতিয়ে দেখা হয়। জিয়াউর রহমানের আপনার ব্যাংক অ্যাকাউন্টে তো কোনো টাকাই ছিল না। তাহলে উনি একজন সৎ মানুষ ছিলেন, একজন সৎ মানুষ, একজন নির্ভীক রাষ্ট্রনায়ক, একজন নির্ভীক যোদ্ধা, মুক্তিযোদ্ধা। আমি তো আগেই বলেছি যে যেহেতু জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, এই দেশের জন্য যুদ্ধ করেছেন, আমার মা এই দেশের জন্য শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে। সুতরাং এইখানে সম্পর্কটা কিন্তু মুক্তিযুদ্ধের আঙ্গিক অত্যন্ত গভীর। সেখানে রাজনৈতিক পরিচয়, আমি কোন রাজনীতির মতবাদে বিশ্বাস করি সেটা বড় কথা নয়। যেই মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান করেছেন, সেই মুক্তিযুদ্ধে আমার মা শহীদ হয়েছেন। সুতরাং এই জায়গায় আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। এবং
জিয়াউর রহমান সম্পর্কে অত্যন্ত অশালীন মন্তব্য করা হয়েছে এবং মিছিলে অত্যন্ত অসুন্দর শব্দ দিয়ে মিছিল করা হয়েছে। তারেক রহমান, যদি আমি সত্যি কথা বলি, তিনি আজ 17 বছর 18 বছর যাবৎ বিদেশে আছেন এবং তার সম্পর্কেও যে মিছিল দেওয়া হয়েছে অত্যন্ত অসুন্দর, অত্যন্ত অসুন্দর, অমার্জিত শব্দ, এগুলো মুখে উচ্চারণ করা যায় না। এই ধরনের শব্দ দিয়ে মিছিল করা হয়, এটা কোন ধরনের রাষ্ট্রাচার? এটা কোন ধরনের আপনার রাষ্ট্রের বা রাজনীতির সংস্কৃতি? এটা তো আমি বুঝতে পারছি না। আমি মুক্তিযুদ্ধ দেখেছি তো, I am the watcher, I am the witness of the freedom fighting. I saw everything what happened. I saw the shedding of blood of freedom fighters and common people for the freedom of our country in 1971, which continued 9 months, you know. আমার তো রক্তস্খলন হয়, আমি তো সাক্ষী এটার, মুক্তিযুদ্ধের চাক্ষুষ সাক্ষী। আমি দেখেছি এই দেশে এইরকম হবে 54 বছর পরে এসে স্বাধীনতার, এটা তো আশা করি না, বা আশা করার কোনো কারণ ছিল না। এটা কেমন হলো, কেন হলো, এইটা আমাদের বুঝতে হবে। আমি যদি বলি, একটা রাজনৈতিক বন্ধত্ব তৈরি হয়েছিল গত 15 থেকে 20 বছর যাবত, অর্থাৎ 15, 16, 17 বছর যাবত একটা রাজনৈতিক বন্ধত্ব, একটা পলিটিক্যাল স্ট্যাগনেন্সি তৈরি হয়েছিল। নো পলিটিক্যাল প্র্যাকটিস এট অল ফ্রিলি। রাজনীতির চর্চা যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে অনেক কিছু এখানে, অনেক সমস্যা আর আসে না, তৈরি হয় না। বাংলাদেশে বিগত 3 দশকের ঊর্ধ্বকালে কোনো রাজনীতি ছিল না, নির্বাচন ব্যবস্থা ছিল অত্যন্ত প্রশ্নবিদ্ধ। আমি তো বলবো কয়েকটা নির্বাচন, কোনো নির্বাচনই হয় নাই। এতে রাজনৈতিক যেভাবে আপনার গণতন্ত্রের পথ রুদ্ধ ছিল এবং রাজনৈতিক চর্চা রুদ্ধ ছিল আমি বলবো, যার পরিপ্রেক্ষিতে আজকে এমন একটি জিনিস তৈরি হয়েছে এই বন্ধাত্বের ফলে, রাজনীতি এবং গণতন্ত্রের বন্ধাত্বের ফলে, যেটা খারাপ জিনিস তৈরি হয়েছে এবং তারই বহিঃপ্রকাশ ঘটছে এখন, যেটা অত্যন্ত দুঃখজনক। এটা আমরা কামনাই করি না। এই রকম অবস্থা চলতে থাকলে আমরা যারা সিভিল সোসাইটির সদস্য বলে নিজেদেরকে মনে করি, আমাদেরকে রাস্তায় নামতে হবে, আমাদেরকে প্রেস ক্লাবে প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়াতে হবে যে উই ডোন্ট ওয়ান্ট দিস কান্ট্রি which is being truncated every day on the daily basis for unexpected events. এগুলো কিন্তু আমরা তখন দাঁড়িয়ে যাব। আপনি জানেন তো, সাধারণ মানুষের শক্তি যে কোনো রাজনৈতিক সংগঠনের চেয়ে অনেক বেশি শক্তি, এটা কিন্তু মানতে হবে। আমরা যদি সব শিক্ষকরা নামি, এখানে আরেকজন অধ্যাপক আছেন, আমি আছি, শিক্ষকতা করি, আমরা সবাই যদি হাজারে হাজারে নামি, আমাদেরকে কোনো শক্তি আছে রাস্তা থেকে উঠিয়ে দিবে, আমাদেরকে এলিমিনেট করে ফেলবে? সম্ভব না। সুতরাং আমরা কিন্তু সবকিছু ওয়াচ করছি। As a citizen of Bangladesh, we have got the right to protest the unexpected events, to protest injustice, to protest the loitering situation going on in Bangladesh. ধন্যবাদ। ধন্যবাদ। আপনি কি আমাকে, ক্যান ইউ হিয়ার মি? জি ধন্যবাদ, ধন্যবাদ। জি 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 ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি জনাব ফাহাদ বিন জাহেদ, আমি আপনার কাছে আসি যে বিষয়টি আমি নিয়ে, একটু সেটি ঘুরে হচ্ছে আসি। যে আপনি ইতিমধ্যে, জি জি জি, আপনি জানেন যে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতি এসেছে যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে, ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে, এই ব্যাপারে একটি স্ট্যান্ড ওনারা জানিয়েছেন জনগণের উদ্দেশ্যে। বিএনপির মহাসচিব তিনি কথা বলেছেন। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে সেটি হচ্ছে নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা, এটি যেমন একটি বিষয়। পাশাপাশি আমি সম্পূরকভাবে জিজ্ঞেস করতে চাই যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে আপনি যদি বলেন যে এই যে সাম্প্রতিক যে ঘটনাটি হয়েছে, এটির পরে দিয়ে দেখা যাচ্ছে যে ছাত্র জনতা নেমেছে বিএনপির বিরুদ্ধে, একটি মুখোমুখি অবস্থান, সারা দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি, এতে করে একদিকে নির্বাচনের ডামাডোল বাজছে বা নির্বাচন হবে এমন একটি জায়গায় রয়েছে, সবাই তাকিয়েছে। আর এদিকে হচ্ছে এই যে বিএনপির যে সাথে ছাত্র জনতার আবার একটি মুখোমুখি অবস্থান হয়ে গেছে, যেটি আগে আমরা দেখেছি আওয়ামী লীগের সময় হয়েছে। আওয়ামী লীগের সাথে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আন্দোলন করেছে। তো এতে করে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে কিনা বা হবে কিনা, আগামী নির্বাচন যদি ধরে নিলাম ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েও থাকে, সেই ক্ষেত্রে তারা সেটিতে ইমেজ সংকটে পড়বে কিনা এবং সেটি থেকে উত্তরণের কোনো পথ আসলে তাদের জন্য রয়েছে কিনা, আপনি যদি বলেন।
Thank you. Assalamu alaikum, Jafar Bhai, for inviting me on your show. আপনি আমাকে আপনার শোতে ইনভাইট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে একটু কারেকশন। সেটা হচ্ছে যে আমার অন্যান্য সমস্ত পরিচয়ের মধ্যে আমি একজন একাডেমিশিয়ান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির কোর ফ্যাকাল্টি মেম্বার। তো এটা আপনি বোধহয় আজকে কোনো কারণে হয়তোবা ইউনো আপনি জি জি জি, এটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি বলার সময় আমার আমি একটু মনে একেবারেই করিয়ে দিলাম, সেটা সমস্যা নেই। সাময়িক। আমি একটু মনে করিয়ে দিলাম, সমস্যা নেই। না, ওটি আপনি আমি পরবর্তীতে আবার আসতাম, আমি আরেকটি প্রশ্নের সময় তখন এটাকে যুক্ত করতাম, কোর ফ্যাকাল্টি ঠিক মেম্বার আছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সেটা ঠিক আবার আমি আছে, যুক্ত করে দিতাম অবশ্যই। আমি জাস্ট আপনাকে একটু অ্যাড করে দিলাম সেটা। আচ্ছা, আমি একটু বলি, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি ইন ইওর শো। এখানে একটা বিষয় হলো যে দুইটা প্রশ্ন আপনি আমাকে করেছেন। হ্যাঁ, First পলাশ question ভাইয়ের হচ্ছে- বক্তৃতা, লম্বা বক্তৃতা, এটা আমি শো শেষের পরে ইনশাল্লাহ আমি আবার এটা শুনবো। জি জি, অনেক এখানে রাত দুটো হয়ে বিষয়- গেছে, তো আমি যেটা বলবো খুবই, আই উড লাইক টু কনক্লুড দ্য সেশন ভেরি শর্টলি। এখানে আমাদের মারুফ ভাইও হাই তুলছেন অলরেডি, হি উইল গো টু রেস্ট। তো সেই জন্য বলছি যে হ্যাঁ, মারুফ ভাইও আমার খুব প্রিয়। জনাব ফরহাদ হোসেন, আপনি যদি মিউট করেন, জনাব ফরহাদ হোসেন, আপনি মিউট না করলে ওই সাউন্ড চলে আসছে, যদি আপনি অনুগ্রহ করে একটু মিউট করেন। উনি মিউট করেছেন। আচ্ছা, আপনার এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের এখানে অধ্যাপক ফরহাদ হোসেন সাহেব আছেন। উই ডিড টক শো বিফোর। উনি খুবই শ্রদ্ধেয় এবং আমাদের একজন ভালোবাসার মানুষ। তো উনি যেই পয়েন্টস গুলো নিয়ে কথা বলেছেন, আমি প্রত্যেকটার সাথেই কম বেশি একমত, অথবা কিছু জিনিস অ্যাড করব বা কিছু জিনিস হয়তো ডিফার করব। তার আগে আপনার দুটো প্রশ্নের উত্তর দিয়ে নিই। প্রথম প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হচ্ছে কিনা। দেখুন, বিফোর দি ন্যাশনাল ইলেকশন টেকস প্লেস, there has to be an environment for election. এটা খুব গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে যে ওই এনভায়রনমেন্ট আমরা দেখতে পাচ্ছি কিনা। আমার কাছে ওই এনভায়রনমেন্ট আছে বলে মনে হচ্ছে না, অনেস্টলি স্পিকিং। চারিদিকে যদি অরাজকতা থাকে, সন্ত্রাস থাকে, ছিনতাই থাকে, রাহাজানি থাকে, তাহলে এই যে সারা বাংলাদেশে ৩০০টা সংসদীয় আসন, এই আসনগুলোতে যে নির্বাচন হবে এবং নির্বাচনের আগে যে প্রার্থীরা সেই আসনগুলোতে যাবে, তারা যে তাদের কি বলে আপনাকে প্রচারণা করবে, ক্যাম্পেইন করবে, তারা জনগণকে কি দিবে, রাইট? সেই জিনিসগুলোকে তুলে ধরাটা আমার কাছে মনে হচ্ছে যে ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট। হয়তোবা দুই একটা সংগঠন ছাড়া বাকিদের জন্য ডিফিকাল্ট। সো দ্য চেঞ্জ, দ্য ম্যাসিভ চেঞ্জ উই ওয়ান্ট টু সি ইন দি ইলেকটোরাল প্রসেস, যে সবার জন্য সমান সুযোগ থাকবে, সমতল ভূমি থাকবে, সেটা আমার কাছে এখনো প্রতীয়মান হচ্ছে না। কারণ উই ডোন্ট সি দ্য ডিসিপ্লিন। যে ধরনের ডিসিপ্লিন থাকার কথা, যে ধরনের ল অ্যান্ড অর্ডার থাকার কথা, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। যেমন আমি কিছুদিন আগে প্রথম আলোর একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে দেখলাম যে স্থানটা খুব সম্ভবত মোহাম্মদপুরে হবে, যে একদল ছিনতাইকারী এসে একটা স্টুডেন্ট তার কাছ থেকে নট অনলি আপনার ছিনতাই করে তার আইটেমস নিয়ে গিয়েছে, কাপড় জামা পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। এটাকে আপনি কি ধরনের সিচুয়েশন বলবেন? ২ নম্বর কথা, গুলশানের মতো একটি অভিজাত এলাকাতে শুক্রবার দিন দেখা গিয়েছে একজন ছিনতাইকারী ছুরি হাতে এখান থেকে সেখানে দৌড়চ্ছে, এবং গুলশান সোসাইটির যারা সংশ্লিষ্ট আপনার কমিউনিটি পুলিশের মেম্বার্স আছে কিংবা সোসাইটির গার্ডস আছে, তারা তাকে ধাওয়া করে ঠেকিয়েছে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই ধরনের সিচুয়েশন হচ্ছে রাজধানীর অভিজাত এলাকাগুলোতে। সারা বাংলাদেশের যদি চিত্র আমরা চিন্তা করি, সারা বাংলাদেশে যেখানে এতগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করবে, প্রার্থীরা যাবে, তারা তাদের ক্যাম্পেইন করবে, জনগণের কাছে যাবে, জনগণকে তারা ভোটের বিনিময়ে কি দিতে পারবে, এটার যদি যেটাকে বলে পটেনশিয়াল এন্ড প্রপার ফিল্ডস যদি না থাকে, তাহলে একটা প্রার্থী কিভাবে প্রচারণা করবে?
আমি সেই সিচুয়েশন এখনো দেখতে পাচ্ছি না। যদি হয় খুবই ভালো, ইলেকশন আমি তাহলে ধরে নিব যে হ্যাঁ ঠিক আছে, অ্যাজ পার প্রমিস দিস উইল টেক প্লেস ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। আর যদি এই ধরনের সিচুয়েশন না ফিরে আসে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ইমপ্রুভ না হয়, ডিসিপ্লিন যদি না আসে, তাহলে আমার মনে হয় যে ইলেকশন এক্স্যাক্টলি কোন মানতে হবে সেটা নিয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না। সেকেন্ড আরেকটা জিনিস বলি আপনাকে, সেটা হলো যে আমাদের বাংলাদেশে যে ব্যাপক রকমের চাঁদাবাজি হচ্ছে, যেটা নিয়ে আমার ইউনিভার্সিটির স্টুডেন্টসরা সোচ্চার, অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টসরা সোচ্চার, সবাই সোচ্চার। এবং আমি মনে করি এই যে সোচ্চার হওয়া স্টুডেন্টসদের, এটা কিন্তু যৌক্তিক। কেন যৌক্তিক এটা আমি বলি, সেটা হলো একটি দল নেই, তারা চলে গিয়েছে, ধরে নিলাম আরেকটি দল আছে। এখন সেই দল, তার যারা সংশ্লিষ্ট নেতারা আছে, নেত্রীরা আছে, কর্মীরা আছে, তারা বলছে যে ঠিক আছে, নির্বাচন হলে বৃহত্তর দল হিসেবে আমরা ক্ষমতায় যাব। তো ক্ষমতায় যাওয়ার আগে, তাদের নির্বাচনী ম্যানিফেস্টো দেওয়ার আগে, সারা বাংলাদেশে যদি তাদের কর্মীরা এই ধরনের চাঁদাবাজিতে লিপ্ত হয় এবং সেন্ট্রাল লিডারশিপ যদি তাদেরকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়, আই এম ভেরি সরি, নো ডিসিপ্লিন ইজ দেয়ার ইন দিস পলিটিক্যাল পার্টি। তাহলে এই পলিটিক্যাল পার্টিতে, বিএনপিতে কোনো ডিসিপ্লিন দেখা যাচ্ছে না। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে সেন্ট্রাল লিডারশিপ, তাদের যে সেন্ট্রাল লিডারশিপ, তাহলে তারা সেটা কি করছে? বল, অবশ্যই এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে রাজনীতি এমন একটা রাজনীতি এমন একটা ক্ষেত্র, এবং এখানে আপনাকে অনেক বেশি কৌশল অ্যাপ্লাই করতে হয়। So many steps you have to take. Sometimes you need to deal things with diplomacy. Sometimes you gotta be very hard. এই সমস্ত দিকটাকে দেখলে মনে হয় যে বিএনপির সেন্ট্রাল যে লিডারশিপ আছে, তারা তাদের কর্মীদেরকে, যারা এই সমস্ত চাঁদাবাজি করছে, আমি বলবো না সব কর্মী খারাপ, বাট বেশিরভাগ কর্মী ভালো, যারা চাঁদাবাজি করছে ওই স্বল্প সংখ্যক যে সমস্ত কর্মী আছে, তাদেরকে তারা কন্ট্রোল করতে পারছে না। আমি একটা এক্সাম্পল দিই। বিএনপির খুবই শ্রদ্ধেয় নেতা, আই রেসপেক্ট হিম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, ওনার যে ছোট ভাই, তার গাড়ি বহরে হামলা হয়েছে, তার গাড়িতে হামলা হয়েছে। উপজেলা কমিটিতে যাদেরকে রাখা হয়নি, তারা নাকি এই ধরনের হামলা করেছে। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল ফ্রম আ পলিটিক্যাল পার্টি লাইক বিএনপি। তারা তো জনগণকে প্রোটেক্ট করবে, আশ্বাস দিবে যে আমরা ক্ষমতায় গেলে তোমাদের জন্য এই কাজগুলা আরো ভালোভাবে করব, যেটা বিগত পলিটিক্যাল পার্টি বা সরকার করেনি। তাহলে ক্ষমতায় যাওয়ার আগে যদি এই প্রোটেকশন বা এই ধরনের প্রমিসকে যদি মেট করা না যায়, তাহলে জনগণ কেন আস্থা রাখবে? কথাটা তো যৌক্তিক। আমরা একটা বড় সংগঠন হলে মনে করি নির্বাচন হলেই সেই সংগঠন ক্ষমতায় চলে যাবে। ওয়েল, লিভ দিস টু দ্য পিপল, টু দ্য জেনারেল ম্যাস। কারণ আমাদের বাংলাদেশে আমি মনে করি দিন দিন সুইং ভোটার্স এর সংখ্যা কিন্তু বাড়ছে, এবং আপনি বলতে পারেন না যে নির্বাচন হলেই অমুক ব্যক্তি, যদি সেটা সব দিক থেকে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, বলা যাবে না যে অমুক ব্যক্তি এই মার্কাটা নিয়ে আসছে বলেই তার জয় সুনিশ্চিত। দ্যাটস নট ট্রু। আর রাজনীতিতে একটি বিষয় আছে, সেটা হচ্ছে সুপ্রিম লিডার যিনি থাকবেন, যার দিকে তার কর্মীরা, তার নেতারা, নিচু সারির নেতা, মধ্যম সারির নেতা, প্রথম সারির নেতা, সবাই তাকিয়ে থাকবেন এবং ভয় পাবেন, ডিসিপ্লিন রক্ষা করার চেষ্টা করবেন, অর্গানাইজ থাকার চেষ্টা করবেন। এই জিনিসটা যেহেতু বিএনপিতে অনেক বছর ধরে অ্যাবসেন্ট, যিনি আমাদের অধ্যাপক ফরহাদ যেটা বলেছেন যে তারেক রহমান সাহেব উনি আসতে পারছেন না কিংবা চাইছেন, ওনার আশা হচ্ছে না, হোয়াট এভার দ্য কজ মে বি, উইদাউট দ্যাট সুপ্রিম লিডারশিপ প্রেজেন্ট, একটা রাজনৈতিক সংগঠনের ভেতরে ডিসিপ্লিন মেইনটেইন করাটাও কিন্তু খুব কমপ্লিকেটেড একটা টাস্ক।
সো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে একটা রাজনৈতিক সংগঠন যদি ভুল করে তাহলে তার উচিত ভুলটাকে শুধরে নেওয়া। অবশ্যই তাদের মধ্যে ডিসিপ্লিন ফেরাতে হবে এবং কর্মীদেরকে কন্ট্রোল করতে হবে, এবং যে সমস্ত অভিযোগ উঠছে যাদের বিরুদ্ধে সেই জিনিসটাকে সাথে সাথে হ্যান্ডেল করতে হবে। এবং নির্বাচন কবে সেই জিনিসটা অনেক আলোচনার পরে একটি ডেট পেয়েছে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে পারে কিংবা হবে, কিন্তু সেই নির্বাচনে শুধু নির্বাচনের কথা বললেই হবে না, নির্বাচনের আগে দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়নে কি ধরনের ভূমিকা তারা রাখছে এবং কিভাবে জনগণের আস্থা তারা অর্জন করতে পারবে সেই জিনিসটার দিকে নজর রাখতে হবে বিএনপি সহ অন্যান্য সকল রাজনৈতিক দলগুলোকে। থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন যে প্রসঙ্গটি নিয়ে আসতে যাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমি প্রফেসর জনাব ফরহাদ হোসেন আপনার কাছে আসছি। আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, এবং তখন ছাত্র জনতা, আপামর জনসাধারণ থেকে শুরু করে প্রতিটি রাজনৈতিক দল সকলে মিলে একটি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা তাদের আন্দোলন করেছেন, এবং তারা সেই আন্দোলনের মাধ্যমে সরকারকে উৎখাত করেছে। 16 বছরে যে অনিয়ম ছিল সেগুলোকে। আমি যে বিষয়টিকে আনতে চাচ্ছিলাম সামনে সেটি হচ্ছে যে 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে সকলের মাঝে যে ঐক্যের মেল বন্ধন ছিল, যেই একই সূত্রে গাঁথা ছিল সকলের কণ্ঠস্বর, সেটি থেকে 5ই আগস্টের পরবর্তী সময়ে দেখা গেছে যে প্রতিটি রাজনৈতিক দলের মাঝে কোনো না কোনো ভাবে বিভিন্ন ধরনের বিভেদ সৃষ্টি হচ্ছে। এনসিপি জামায়াত এক ধরনের কথা বলছেন বা তারা এক ধরনের স্ট্যান্ড নিয়েছেন, বিএনপি এক ধরনের স্ট্যান্ড নিয়েছেন, বিএনপি একদম ফিক্সড একটি স্ট্যান্ড নিয়েছেন যে নির্বাচনই একমাত্র সমাধান বর্তমানে সংকট উত্তরণের জন্য, এর বিকল্প আর কোনো পথ নেই, এইভাবেই ওনারা কথা বলছেন। অন্যদিকে এনসিপি জামায়াত এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, অন্যান্য ছোট ছোট এবং অন্যান্য ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা একই কথা বলছেন যে যেটি একটু আগে জনাব ফাহাদ বিন জায়েদ বলছিলেন যে নির্বাচনের পরিবেশ ওনার দৃষ্টিতে উনি খুব একটা দেখছেন না, এখনো সেই অবস্থাটা তৈরি হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলিয়ে। তো এরকমই তারাও তাদের মতো করে বলছেন সেই রাজনৈতিক দলগুলো যে নির্বাচন হওয়ার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি, অতএব সেটি আরো পরে হওয়া উচিত, কিংবা সংস্কার কার্যক্রম, বিচারের ব্যবস্থা রয়েছে, বিচার ইস্যুটি রয়েছে, সেগুলোর সমাধান একটি হওয়া দরকার। তো এই যে সার্বিক বিষয়ে এতটা ভোলাটাইল একটি অবস্থার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, তো আপনি একজন রাজনীতি বিশ্লেষক এবং শিক্ষাবিদ হিসেবে বিষয়টিকে কিভাবে দেখছেন? এটি আসলে সমাধানের পথ আপনার কাছে কি মনে হয়, নাকি এভাবেই চলতে থাকবে? সকল রাজনৈতিক দল তারা তাদের স্ট্যান্ড নিয়ে থাকবে, আর মাঝখান দিয়ে জনগণ তাদের জায়গা থেকে সাফার করে যাবে, কি এমন কোনো অবস্থা তৈরি হচ্ছে কিনা? ধন্যবাদ। প্রশ্নটা খুবই চমৎকার করেছেন। যে দেখুন, দেশের প্রয়োজনে বা কোনো আন্দোলনের জন্য আমরা আগেও দেখেছি যে সমস্ত রাজনৈতিক দল গুলো তাদের আপনার দলমত নির্বিশেষে সবাই একত্রিত হয়েছে এবং যেই ইস্যুকে সামনে রেখে তারা বা সংগ্রাম করেছে বা তারা আন্দোলন করেছে, সেটা একেবারে সেটার মধ্যে সার্থকতা না আসা পর্যন্ত চালিয়ে গেছে। এর মধ্যে এই দলগুলোর মধ্যে দলগুলোর মধ্যে কোনো বিভাজন আমরা দেখি নাই, যেটা মুক্তিযুদ্ধ এর বিশেষ প্রমাণ। আমি যেহেতু মুক্তিযুদ্ধ দেখেছি, আমি তখন যদি বলি যে আওয়ামী লীগও মুক্তিযুদ্ধে গেছে এবং কমিউনিস্ট পার্টি বা অন্যান্য ছোট ছোট দলগুলোও গেছে। আমার জানা মতে আপনাকে বলি, জামাতে ইসলামী ছাড়া আর পাকিস্তান মুসলিম লীগ ছাড়া, পুরো পাকিস্তান মুসলিম লীগ ছাড়া সবাই গিয়েছে। তবে ইন্টারেস্টিং ম্যাটার হলো এই, মুসলিম লীগের নেতারা মুক্তিযুদ্ধে যায় না, কিন্তু তাদের সন্তানরা গিয়েছে। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা অনেকে বলে না। অনেক মুসলিম লীগ লিডার তো তারা তো আর পাকিস্তান চেয়েছেন যেহেতু, তারা মুক্তিযুদ্ধ করেন যাননি, কিন্তু তাদের তাদের সন্তানরা অনেকেই মুক্তিযুদ্ধে গেছেন যাদের বাবারা মুসলিম লীগের লিডার নেতা ছিলেন। তো সুতরাং আমি তো বললামই যে মুক্তিযুদ্ধ তখন দল মত নির্বিশেষে সবাই যুদ্ধের ময়দানে গেছে, এবং 5ই আগস্টে যে সরকারের পতন ঘটালো তখনও একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। এটা আমি নিজে দেখেছি আওয়ামী লীগের বিরুদ্ধে, এটা ফ্যাক্ট।
এই চিত্র অস্বীকার করা যাবে না। কিন্তু এই ঐক্য যে সবসময় থাকবে তা না। মানে যেটার জন্য আন্দোলন করা হয়েছে যে আওয়ামী লীগের পতন ঘটিয়ে হ্যাঁ নতুন একটি অবস্থায় দেশকে নিয়ে যাওয়া, তো সেটার জন্য তারা মানে সবাই একত্রিত ছিল। কিন্তু এর পরবর্তী সময়ে ওই ইস্যুটা নাই বলে তখন যার যার অবস্থানে শেষে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো এই যে নির্বাচন চায় না যে দলগুলো, তারা খুব ক্ষুদ্র ক্ষুদ্র দল এবং তাদের মধ্যে একটা সাইকি বা সেন্টিমেন্ট কাজ করে। সেটা হলো এই যে তারা এককভাবে নির্বাচন করে এই ক্ষুদ্র দলগুলো কোনোদিন সরকার গঠন করতে পারবে না। এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া, বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক যে দলগুলো আছে তারা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তো দূরে থাকুক, তারা দাঁড়ালে প্রত্যেকটা ছোট ছোট পার্টি যে কয়টা আসন পাবে সবগুলো মিলেও তারা সরকার গঠন করতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে তারা একটা ফর্মুলা দিয়েছে যেটাকে পিআর পদ্ধতি, যেটাকে প্রপোর্শনেট রেপ্রেজেন্টেশন। তো সেই জায়গায় বলা হয়েছে যে আপনার প্রপোর্শন অনুযায়ী সিট বন্টন হবে। অর্থাৎ কোন পার্টি যদি 1% ভোট পায় তাহলে সে 2টি সংসদ সদস্য পাবে, অর্থাৎ তার 2টি পার্লামেন্টের মেম্বার তার দল থেকে হবে। সেরকম যদি 2% ভোট পায় তাহলে 4টা ইয়ে পাবে, এমপি পাবে। এরকম বাড়তে থাকবে, এরকম ডাবল করে করে। তাহলে এইটাতে যেটা হয়, এই পিআর সিস্টেমটা বিএনপি মানছে না। বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ একক রাজনৈতিক দল যেটা, বিএনপি মানছে না। কারণ বিএনপি জানে যে তার সমূহ ক্ষতি হবে। কারণ এইভাবে 1, 2, 3, 4, 5% ভোট পেয়ে পেয়ে ছোট ছোট দলগুলো তারা অনেক আসন পেয়ে গেছে। এই ক্ষেত্রে বিএনপির পক্ষে অ্যাবসলিউট মেজরিটি পাওয়া সম্ভব হবে না। তখন একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে এবং হ্যাঙ্গিং পার্লামেন্ট হলে বিএনপির জন্য এটা সবসময় রিস্কি। এবং বাংলাদেশে হ্যাঙ্গিং পার্লামেন্ট আমার জানা মতে 2-1 বার হয়েছে, তবে এইগুলোর মধ্যে কনসিডারেবল নাম্বার অফ ছিল, এমপি ছিল যারা সরকার গঠন করেছিল, তারা হয়তো অল্প সংখ্যক দিয়ে। আমি একটু বলে দিই যে দুটো নির্বাচন নিয়ে বাংলাদেশে খুব বেশি গর্ব করা হয়, 91 নির্বাচন এবং 96 নির্বাচন, দুইটাতেই কিন্তু কোয়ালিশন গভর্নমেন্ট হয়েছিল। হ্যাঁ, কোয়ালিশন, কারেক্ট কারেক্ট। ফার্স্ট সাহেব যেটা বলছেন একদমই, আমি ওই দুইটাকেই মিন করেছিলাম যে বাংলাদেশ হওয়ার পরেও হ্যাঙ্গিং পার্লামেন্ট হয়েছে, কিন্তু তারা 5 বছর মেয়াদ উত্তীর্ণ করতে পেরেছে। কারণ যেই দল সরকার গঠন করেছে তাদের সাথে অল্প সংখ্যক এমপি যুক্ত হওয়ার পরই মেজরিটি পেয়ে গেছে। আর অল্প সংখ্যক এমপি যারা যোগদান করে সরকার গঠনে সহায়তা করেছে তারা নিজেরাও জানে যে সরকারের সঙ্গে থাকাই ভালো, আলাদা হয়ে আমাদের অস্তিত্ব থাকবে না। তো এইটা হলো, কিন্তু পিআর পদ্ধতিতে গেলে যে ঝুলন্ত পার্লামেন্ট হবে সেটা হবে খুব রিস্কি বিএনপির জন্য। কারণ ওই পিআর পদ্ধতিতে যদি কোয়ালিশন গভর্নমেন্ট হয়, কোয়ালিশনে যারা শরিক হবে তারা যে কোনো মুহূর্তে, বাংলাদেশে তো অনৈক্যের একটা চিত্র দেখাই যায়, যদি অনৈক্য করে আবার চলে আসে ফিরে কোয়ালিশন ভেঙে, তাহলে সরকারের পতন হবে, নো ডাউট। এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ, সেই জন্যই বিএনপি পিআর পদ্ধতিতে যেতে যাচ্ছে না। আর ছোট ছোট দলগুলো জানে যে পিআর পদ্ধতি প্রচলিত না হলে তারাও পার্লামেন্টে তেমন কোনো সিট টিট পাবে না। আমি যদি জামাতের কথাই বলি, জামাতে ইসলামী যে মানে অবস্থান বা তাদের যে তারা যে শোডাউনটা করে, তাতে মনে হয় যে তাদের সাথে অনেক লোক আছে। আমি যদি পরিষ্কারভাবে এই কথাটা বলি আপনাকে, যে আপনি গ্রামগঞ্জে দেখেন তো কয়টা লোক জামাত করে? আমার কনস্টিটিউয়েন্সি যদি বলি জামাত পাশ করবে না জীবনেও, অন্তত আমার জীবদ্দশায় তো নাই। এবং আমি ব্রাহ্মণবাড়িয়ার লোক, গ্রেটার কুমিল্লার কথাই বললাম, তাহের সাহেব আছে, ডক্টর তাহের, উনিও যদি দাঁড়ায় ওইখানে, যদি একজন বিএনপির লোক দাঁড়ায়, তাহের সাহেব পাশ করে আসতে পারবেন, আই এম শিওর, নো ডাউট অ্যাবাউট ইট। আর ব্রাহ্মণবাড়িয়া, অন্য কুমিল্লার অন্যান্য অঞ্চল, চাঁদপুর, এগুলো তো প্রশ্নই ওঠে না। সুতরাং জামাত নির্বাচন দিলে, যদি এককভাবে জামাত নির্বাচন করে তাহলে বড় জোর 15টা সিট পেতে পারে। আর যদি অতি বেশি ধরি তাহলে 20টা, তাহলে 20টা সিট তো খুব কাউন্টেবল না, বুঝতে পারছেন না? এইখানে ছোট ছোট কিছু দল আছে, তারা একেবারেই নাম সর্বস্ব দল। এর মধ্যে আমি কিছু নামই বলে ফেলি, যেমন আমি একসময় একজনের বক্তৃতা খুব শুনতাম ইউনিভার্সিটি লাইফে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিলেন, ডাকসুর ভিপি ছিলেন, উনি আমাদের ভাই, মান্না ভাই,
মাহমুদুর রহমান মান্না এক সময় ছিলেন, ডাকসুর বিপিও হয়েছেন, কয়টা লোক আছে ওনার সাথে বলতে পারেন? উনি একটা মিছিল বের করার ক্ষমতা রাখেন? আমি ডাইরেক্ট ওনার নাম উল্লেখ করে বললাম, নাম সর্বস্ব দল। ওনাদের জন্য পিয়ার সিস্টেম খুব ভালো, কারণ ফাও 1% ভোট কোন রকম বাগাইতে বলে 2টা সিট পাবেন, উনি এবং ওনার একজন সহযোগী নিবেন, পার্লামেন্টে যাবেন। দ্যাট ইজ দ্য পিকচার। এবার আসম আব্দুর রব, এক সময় মুক্তিযুদ্ধের সময় তার যে অবদান এবং ভূমিকা, সেটার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে আমি বলছি, বর্তমানে ওনার অবস্থান কি? কোন গণসংযোগ আছে? গণবিচ্ছিন্ন। মান্না ভাই বলেন, তারপরে আসম আব্দুর রব বলেন, তারা আসলেই গণবিচ্ছিন্ন। এবং মুজাহিদুল ইসলাম সেলিম, যিনি সিপিবির নেতা, গণবিচ্ছিন্ন, তারা দেশে যান না। মঞ্জুরুল হাসান খান মারা গেছেন, বামপন্থী দল, গণবিচ্ছিন্ন। তারা, তাদের রাজনীতিটা হলো ঢাকা শহরের ড্রয়িং রুমে বসে তারা চা কফি খাবেন এবং বিভিন্ন তত্ত্ব দেন এবং ইডিওলজি থ্রো করেন। কিন্তু এই ইডিওলজি ইমপ্লিমেন্ট করার জন্য যেটা দরকার, গ্রামে যাওয়া দরকার, মানুষকে মোবিলাইজ করা দরকার, অর্গানাইজ করা দরকার, জীবনেও যান না। আমি ডাইরেক্ট বললাম, মান্না ভাই, আসম আব্দুর রব ভাই বা আরো অন্যান্য যারা, মুজাহিদুল ইসলাম সেলিমরা কতদিন যান গ্রামে? গ্রামে গিয়ে গণসংযোগ করেছেন কখনো? উঠান বৈঠক করেছেন? গণসংযোগ করেছেন? নেভার এভার। তো তারা আসলে নামকাওয়াস্তে পলিটিক্যাল পার্টি। তারা, আমি বলবো, তারা একটা সবসময় সুযোগে থাকেন। তারা বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনো কন্ট্রিবিউশন নাই। তারা কোনো ম্যাটার করেন না বাংলাদেশের রাজনীতিতে, কোনো ম্যাটারই করেন না। আমি যাদের নাম বললাম, তারা পিয়ার পদ্ধতি হলে দুইটা তিনটা সিট হয়তো পাবেন, পেয়ে পার্লামেন্টে ঢুকবেন। ইট ইজ দেয়ার ভিশন এন্ড মিশন, নাথিং মোর দেন দিস। সুতরাং এইগুলো করে সমস্যা তৈরি হচ্ছে। এখানে ফাহাদ ভাই যেটা বললেন যে নির্বাচনের পরিবেশ তো আসলেই নাই। এই ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো আরো কিছু মিলে আপনার এমন একটা অবস্থা তৈরি করেছে, এটা অত্যন্ত ফ্রাস্ট্রেটিং পিকচার। এভরিডে উই আর গেটিং এ ভেরি ফ্রাস্ট্রেটিং পিকচার। আমরা তো এটা আশা করি না। সুতরাং একটা পর্যায়ে হবে কি, এই ধরনের যদি চলতে থাকে এবং রাষ্ট্রীয় জীবনে যদি দারুণ অচল অবস্থা তৈরি হয়, তাহলে হয়তো একটা ত্রিশক্তি এসে হাজির হবে, যেটা হবে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। কারণ প্রথমেই বলেছি, রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। It was, our independence was not negotiated in the table of the colonial power. এটা কিন্তু বুঝতে হবে। সুতরাং আমরা চাই না রাজনৈতিক দল ক্ষমতায় যাক নির্বাচনের মাধ্যমে। আমরা কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ারকে ক্ষমতায় দেখবো না, দেখতে চাই না। সুতরাং এবং বহির্বিশ্বের যে বৈশ্বিক রাজনীতির চিত্র এরকম, জিওপলিটিক্যালিও এখন এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ারকে কোনো রাষ্ট্র অ্যালাউ করে না। বর্তমানের যে জিওপলিটিক্যাল পিকচার এন্ড জিওপলিটিক্যাল অর্ডার, সেটা তাই বলে। সুতরাং আমি যেটা বলছি যে ফাহাদ ভাইয়ের সঙ্গে সুর মিলিয়েই বলি যে একটা সুস্থ পরিবেশ হোক। এবং বর্তমান সরকারের প্রতি আমার একটা আবেদন থাকলো, একজন শিক্ষক হিসাবে, একজন এই দেশের প্রবীণ নাগরিক হিসাবে এবং একজন শহীদ মায়ের সন্তান হিসাবে আমি বলবো যে এই যে এক্সটর্শন, চাঁদাবাজি, যেটা এটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে, অত্যন্ত খারাপ। কোন দল করে না করে আমি জানি না। এবং যারা এই চাঁদাবাজিতে লিপ্ত, তারা, আমি মনে করি তারা আসলেই যে অন্যায়টা করছে, এটা এক ধরনের বড় ধরনের দুর্নীতি এবং সমাজের প্রতি দারুণ হুমকি স্বরূপ। এবং যারা এই কাজে লিপ্ত থাকে তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত না। এবং আমি মনে করি বিএনপি বলেন বা অন্য রাজনৈতিক দলের কোনো লোক যদি চাঁদাবাজি করে, দল থেকে তাদেরকে বহিষ্কারই না, তাদেরকে ডিসাউন্ড করা উচিত, যে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। চাঁদাবাজি যারা করে তাদের পরিচয় শুধু চাঁদাবাজ। তারা কোনো রাজনৈতিক ব্যানারে পরিচয় কখনোই সমাজে দাঁড়াতে যেতে না পারে, সেই ব্যবস্থায় সবার এগিয়ে আসা উচিত। যদি অবস্থা খারাপ হয় তাহলে আমরা সিভিল সোসাইটির লোকরা নামবো। প্রথমেই তো বলেছি, আমরা নামবো, প্রেস ক্লাবে আমরা লাইন ধরে দাঁড়িয়ে যাব, আমরা প্রটেস্ট করব। আমরা কারো বিরুদ্ধে না, সরকারের বিরুদ্ধেও না, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা কোনোদিনই প্রপাগেট করতে যাব না। আমরা শুধু চাইবো শান্তি। আমরা শান্তি চাই, শান্তিপ্রিয় নাগরিক, দেশে শান্তি আসুক। ধন্যবাদ। জনাব ফরহাদ হোসেন, ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে একটু থাকছি এই এই প্রসঙ্গগুলো নিয়ে। আমি পরবর্তীতে জনাব ফাহাদ সাহেবের কাছে যাবো। সেটি হচ্ছে যে জনাব ফরহাদ হোসেন, জি প্লিজ প্লিজ। আমার একটা কথা এখানে বলার আছে, আমি ভাইয়ের সাথে একটু অ্যাড করবো। সেটা হলো, দেখুন, এই যে আমাদের প্রফেসর ফরহাদ ভাই যে কথাটা বললেন যে পিআর পদ্ধতি, এটার কিন্তু কিছু প্রোজ আছে এবং কিছু কনস আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে।
প্রত্যেকটা পদ্ধতিরই কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এখন ডিসঅ্যাডভান্টেজ গুলো হলো, যেমন ধরেন একটা লিগ্যাল ডিসঅ্যাডভান্টেজ কিন্তু এখানে আছে। হ্যাঁ, সেটা কি? আমাদের সংবিধানে বলা আছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইতে হইবে, তাই না? দ্যাট মিনস পিপল দে আর গোনা ভোট ডিরেক্টলি ফর দ্য ক্যান্ডিডেট। এখন কথা হলো, আপনি যখন পিআর পদ্ধতি চাচ্ছেন, তখন ধরে নিলাম আপনি এক জায়গা থেকে 6% ভোট পেয়েছেন পুরো বাংলাদেশ থেকে। 6% ভোটের বেসিসে আপনি যেগুলো লোকগুলোকে মনোনয়ন দিচ্ছেন, বা তখন তো আপনি তাদেরকে কি করছেন, মানে তারা ইলেক্টেড হচ্ছে না, তারা অ্যাপয়েন্টেড হচ্ছে। এবং যাদেরকে আপনি নিয়ে আসছেন, তখন কথা হচ্ছে যে তাদেরকে আপনি কিসের বেসিসে নিয়ে আসছেন সংসদে? দেখে আপনার সাথে খাতির আছে সেজন্য নিয়ে আসছেন, আপনার সাথে তার এক্স্যাক্টলি ভালো সম্পর্ক আছে সেজন্য নিয়ে আসছেন, এক্স্যাক্টলি আপনার সাথে আন্ডার দ্য টেবল কোনো ডিল আছে সেজন্য তাকে নিয়ে আসছেন। সে কি আসলেই কি জনগণের পার্টিসিপেশন করতে পারবে কিনা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা একটা দিক। সেকেন্ড দিক হচ্ছে যে আমরা যখন পিআর পদ্ধতির কথা বলবো, তখন আপনি একটা দেখেন, এই জন্য আমি এই কথাটা কয়েকবার বলেছি, সেটা হলো, দেখুন বাংলাদেশে বড় দুইটা রাজনৈতিক দল আছে, দে হ্যাভ মেজরিটি অফ সাপোর্টার্স। হ্যাঁ, আমরা কিন্তু এটাকে অস্বীকার করলে হবে না। একসময় আওয়ামী লীগ চেয়েছে বিএনপি কে মাইনাস করতে, বিএনপি কে খাদে ফেলতে, নিষিদ্ধ করে দিতে। আলটিমেটলি এটা করে কিন্তু খুব একটা কোনো লাভ হয়নি, কোনো বেনিফিট আসেনি। হ্যাঁ, সিমিলারলি ধরেন আপনি আওয়ামী লীগকে ব্যান করলেন, কিন্তু আওয়ামী লীগের তো একটা ব্যাপক সমর্থন এবং জনগোষ্ঠী আছে, থার্ড ক্লোজ টু 30% or মোর দেন 30% তার সাপোর্টার্স আছে। এই লোকগুলোর তখন কি হবে? কারণ তারা তো ইলেকটোরাল প্রসেসের পার্ট। আমি সবসময় এই জন্য বলি যে সেটা জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, স্পেশালি দুটো বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটোকে আপনি ব্যান করে অন্য কোনো শক্তির উত্থান ঘটাবেন, অ্যাজ এ জিওপলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমি এটাকে কখনো দেখি না যে এই ধরনের কোনো সুযোগ আছে। বিকজ বোথ অফ দিস পার্টিজ দে রিপ্রেজেন্ট আ হাই নাম্বার অফ পিপল, এটা আপনাকে ভুলে গেলে চলবে না। এক, তো এই যে যখন আপনি পিআর পদ্ধতির কথা বলছেন, এই যে ধরেন একটা পার্টি 30% ভোট পেল, বা 35% ভোট পেল, বা 40% ভোট পেল, তখন কিন্তু তার রিপ্রেজেন্টেশনটা আসবে। সামনে না আসলে কোনো অসুবিধা নেই। কোয়েশ্চেন হচ্ছে কোয়ালিটি অফ রিপ্রেজেন্টেশনটা। কোয়েশ্চেন হচ্ছে কোয়ালিটি অফ রিপ্রেজেন্টেশন। আপনি কোন ধরনের লোকগুলোকে সেখানে সিলেক্ট করছেন, এটা কিন্তু একটা বড় বিষয়। এইগুলোকে যদি আমি ডিসঅ্যাডভান্টেজ হিসেবেও ধরে নেই, এটার কিন্তু কিছু অ্যাডভান্টেজ আছে। সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজটা হলো যে আপনি যখন এমন একটা পজিশনে যাবেন, যখন অ্যাকাউন্টেবিলিটি থাকবে, কোনো দল সিঙ্গেল মেজরিটি হবে না, তখন কিন্তু সে সকলের কথা শুনতে বাধ্য। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা দল যখন 2/3 মেজরিটি পেয়ে যায় পার্লামেন্টে, আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে যারাই 2/3 মেজরিটি পায়, তারা অনেক কিছুকে তারা অগ্রাহ্য করে, অন্যকে টিপ্পনি কাটে, বলে যে এই তোমরা তো 50টা সিটও পাওনি, 30টা সিটও পাওনি, এই তুমি তো 70টা সিট পেয়েছো, আমি 2/3 মেজরিটি, মানে জনগণ সব আমার। তাহলে অপর পক্ষ প্রশ্ন করতে পারে, তাহলে আমরা কই? আমরাও তো কিছু না কিছু ভোট পেয়ে তো এখানে এসেছি, তাহলে আমাদের যৌক্তিক কথাটা শুনেন। তখন তারা বলে যে ওকে, উই হ্যাভ 2/3 মেজরিটি, যৌক্তিক কথা আমরা শুনবো না। তো এই যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের একটা সুবিধা হলো, যে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে তখন জবাবদিহিতাটা নিশ্চিত হয়। আপনি দেখবেন যে যখন ধরেন আপনার, আমি যদি আমেরিকার এক্সাম্পল দিই, প্রত্যেকটা ম্যাটারে কি ডেমোক্র্যাট আর রিপাবলিকানরা কি ফিউড করে, বা তারা কি ঝগড়া করে? নো। যে সমস্ত ন্যাশনাল ম্যাটারে তারা মনে করে যে এটা অ্যাডভান্টেজেস, সেখানে কিন্তু ডেমোক্র্যাট এন্ড রিপাবলিকানস, দে বোথ কাম টুগেদার in a relationship of bipartisanship, and they successfully complete the matter, সেটাকে তারা কিন্তু শেষ করে। এখন এই জিনিসগুলোকে চেকস এন্ড ব্যালেন্স করে দেখতে হবে যে আসলেই কি লিগ্যাল ভিত্তিটা আছে কিনা পিআর পদ্ধতির, আর এই ধরনের পদ্ধতি যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে সেটা চেকস এন্ড ব্যালেন্সটা কি হবে, মানে এটা ডিসঅ্যাডভান্টেজ গুলোকে কমানো যাবে কিনা।
কিন্তু যদি এমন হয় যে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা যায়, যে একটা দল যে ক্ষমতায় গিয়েছে সে সবাইকে ইকুয়ালি ট্রিট করবে, সে সবার কথা শুনবে, তাহলে মনে হয় যে এই জিনিসটা নিশ্চিত করা গেলে এই ধরনের পদ্ধতি কিংবা অন্যরকম কোন একটা পদ্ধতি সার্বিক দেশের সিচুয়েশনের জন্য ভালো হতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ। আমি জনাব ফরহাদ হোসেন আপনার কাছে আসছি যে প্রশ্নটি নিয়ে খুবই সংক্ষেপে জানবো, সেটি আমি জনাব ফাহাদ বিন জাহেদ আপনার কাছে আমি রাখবো একটি প্রশ্নই, যেটি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমি ঐক্যের কথা বলছিলাম 5ই আগস্টের পূর্বে এবং 5ই আগস্টের পরবর্তী যে রাজনৈতিক যে ঐক্য গড়ে উঠেছিল, যেটি নিয়ে জনাব ফরহাদ হোসেন বলছিলেন। জনাব ফরহাদ হোসেন, আপনি যদি বলেন যে আপনার কাছে কি কোনোভাবে মনে হয় যে এই যে ঐক্যের যে ফাটল এখন দেখা গেছে সেটির পিছনে কোনো কনস্পাইরেসি থিওরি কাজ করছে, কিংবা এটি কোনো না কোনো ভাবে কেউ না কেউ কোনো মহল কোনো না কোনো ভাবে জড়িত, যে এই রাজনৈতিক দলগুলোর মাঝে যে ঐক্য ছিল সেটিকে ভাঙন ধরিয়ে দেয়া কোনো স্বার্থ হাসিলের জন্য? আর একই সাথে যে আমি জানতে চাইবো যে যদি কোনো ভাবে এই ঐক্যের ফাটল চলেই আসে এবং এটি যদি অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে পরবর্তীতে সামনের দৃশ্যপটে আওয়ামী লীগের কি কামব্যাক করার কোনো সুযোগ রয়েছে কিনা, কোনো সুবিধাজনক অবস্থান তৈরি হচ্ছে কিনা? এই বিষয়টি আমি জনাব ফরহাদ হোসেন এবং জনাব ফাহাদ বিন জাহেদ দুজনের কাছেই জানতে চাচ্ছি। আমি প্রথমে জনাব ফরহাদ হোসেন, আমি খুব অল্প সংক্ষেপে। বিদায় নিব, কারণ আমার কল জি জি আসতেছে আমেরিকা থেকে, আমাকে রিসিভ জি করতে হবে। জি তো সেই জন্য আমি একটু অল্প বলেই জি বিদায় নিব। প্রথমত হলো এই যে বর্তমান যে অবস্থা, তাতে আওয়ামী লীগের ব্যাক করার কোনো সুযোগ নেই। কারণ আওয়ামী লীগের যারা অর্থ সম্পদ কামিয়েছেন, বিপুল অর্থ সম্পদ, তারা এই দেশে কেউ নেই। যারা আওয়ামী লীগের সমর্থক এখানে পড়ে আছে, তাদের অর্থ নেই, বৃত্ত নেই, বেসাত নেই, সামর্থ্য নেই, ক্ষমতা নেই। সুতরাং তাদের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগ ব্যাক করবে না। আর যারা দেশ ছেড়ে চলে গেছেন, তাদেরও আসার সুযোগ সহসা হবে না। কবে নাগাদ হবে আমি তা জানি না, হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, নাই বললেই চলে। সুতরাং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আর কথা বলে আমি খুব একটা সময় নষ্ট করব না। আমি আবেগে ভাসি না, আমি বাস্তবতায় বিশ্বাস করি। আমি আমার বাস্তব নিরিখে আওয়ামী লীগের প্রতি এই মন্তব্যটা করলাম। আর আরেকটি জিনিস এই, জাতীয় ঐক্য সবকিছুতে হয় না তো। ঐক্য হবে বৃহত্তর স্বার্থে, যেটা ফাহাদ ভাই বললেন, খুবই ইম্পর্টেন্ট। আমেরিকার উদাহরণও তিনি দিয়েছেন। এটা হলো জাতির কোনো স্বার্থে তখন ঐক্য হবে। কিন্তু আপনি রাজনৈতিক স্বার্থে ঐক্য হবে কেন? আপনার নিজস্ব রাজনৈতিক ইডিওলজি আছে না? ফাহাদ ভাইয়ের একটা রাজনৈতিক দর্শন আছে, আমার একটা আছে, আপনার জাফর ভাই আপনার একটা আছে। তাইলে আমরা যদি সব ইডিওলজি ভুলে গিয়ে একত্রিত হয়ে যাই, তাইলে তো হবে কি, আমরা যারা রাজনীতি করি, আমরা দেশটাকে লুটে পুটে খাবো। কারণ আমরা তো কেউ কারোর সাথে আর দ্বন্দ্বে যাব না। আমাদের একটা উদ্দেশ্য থাকে যে দেশের সম্পদটা লুটে খাবো, সাধারণ মানুষ ভিখারি হবে। সুতরাং আদর্শগতভাবে ভিন্নতা থাকবে, এটাই উচিত এবং এটাই থাকা উচিত। তবে সংঘাত নয়, তবে সংঘাত নয়, তবে মারামারি নয়, হানাহানি নয়। জাতীয় স্বার্থে যেমন সব আমরা একত্রিত হব, আবার আমরা ইডিওলজির ভিত্তিতে, যে ইডিওলজির উপর আমরা রাজনীতি করি, তাতে আমাদের অবস্থান ভিন্ন হবে। তবে একটা হিডেন একটা উদ্দেশ্য থাকবে, জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ, দেশের সভরেনিটি, এইটাকে আমাদের আপহোল্ড রাখতে হবে। আর যেটা বললেন যে একটু পিয়ার পদ্ধতি সম্পর্কে বলি। এখন আমার পছন্দের ক্যান্ডিডেট হলো ফাহাদ ভাই। তা মানে আমি কোনো কোনো ভোট দিব কনস্পাইরেসি কাজ একটা করছে কিনা, প্রতীকে, কোনো কিন্তু কোনো আমি চাই কোনো উনি মেম্বার অফ রকমের পার্লামেন্ট। কনস্পাইরেসি কাজ করছে কিনা, প্রতীকে এটি ভোট দেওয়া হয় এটি পরে ছিল। দেখা গেল যে ফাহাদ ভাই কে ভোট দিলাম, কিন্তু এমপি হলেন অন্যজন। এটা তো এইটাতে আমি বিশ্বাস করি না, এটা আমি লাইক করি। আমি আমার পছন্দের রেপ্রেজেন্টেশন চাইবো, এবং আমার পছন্দের মানুষটাই আমার রেপ্রেজেন্টেটিভ হিসেবে পার্লামেন্টে কথা বলবো। আমি মার্কায় ভোট দিব। ভোট দিলাম আমি ইলন মাস্ককে, নির্বাচিত হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে আমি এই ধরনের নির্বাচন পদ্ধতিকে এগ্রি করি না। আমার মনে হয় ন্যাশনাল কনসেনসাস শুড বি বিল্ড আপ as soon as possible, exactly to pave a particular way for conducting a free and fair election in the coming days. আমি তাইলে বিদায় নিব, ধন্যবাদ। আমি ফাহাদ ভাইয়ের বক্তব্যটা পরে শুনে নেব। জি, আসসালামু আলাইকুম, গুড নাইট। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, জনাব ফাহাদ বিন জাহেদ, আমি আপনাকেও একই প্রশ্নই রাখছি যে
এই এই ঐক্যের মাঝে আপনি কি কোনো ধরনের কনস্পাইরেসি পাচ্ছেন কিনা, যে এই দলগুলো যে আগে যে অবস্থান ছিল আর এখনকার যে অবস্থান, এটি সংঘর্ষে পরিণত হয়েছে, সবাই মুখোমুখি বা বিভিন্ন ভাবে, হয় কথার মাধ্যমে হোক, আহ, বিতর্কের মাধ্যমে হোক, কোনোভাবেই হোক না কেন, যে কোনো ভাবে হোক না কেন, অনেকেই মনে করছে যে এটি কি কোনো কনস্পাইরেসির একটি পার্ট কিনা, যেন তারা যেন সেই অবস্থান থেকে সরে আসে। দেখুন, আমি এটার অ্যান্সার এভাবে দিব আপনাকে, সেটা হলো দেখুন, আহ, যখন কোনো একটা এজেন্ডাকে ঘিরে আন্দোলন হয়, সংগ্রাম হয় এবং সেটার থেকে সাকসেস আসে, রেজাল্ট আসে, তখন এক ধরনের মাইন্ডসেট থাকে। যখন আস্তে আস্তে কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা সংগঠন আরো বিগার গোলস দেখতে পায়, তখন তাদের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়, অথবা ডিফারেন্ট মাইন্ডসেট থাকে। এই জন্যই বলা হয় রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। রাজনীতিতে পার্মানেন্ট বন্ধু এবং পার্মানেন্ট শত্রু কাউকে বিবেচনা করা যায় না। এটা আন্তর্জাতিক রাজনীতি এবং আমাদের দেশীয় রাজনীতির নিয়মই, এটা সার্বিক নিয়ম, এটা রাজনীতি। এখন কথা হলো, অবশ্যই দেখা গিয়েছে যে এটা তো প্রতীয়মান, সেটা হলো যে 5ই আগস্টের আগে যেমন ধরনের ঐক্য ছিল, এখন দেখা যাচ্ছে সেই ধরনের ঐক্য নেই, এবং একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে, এবং অনেকটা ত্রিমুখী কিংবা চতুর্মুখী সংঘর্ষের মতো। কেউ বলছে আমি ইলেকশন চাই, কেউ বলছে আমি চাই না, এবং একে অন্যের যে সুপ্রিম লিডারশিপ, সেটার প্রতি যে ধরনের সম্মান, এবং দেখুন, রাজনীতিতে সবসময় এটা ইম্পর্টেন্ট, সেটা হলো যে আপনি আপনার প্রতিপক্ষকে সম্মান করবেন। আপনি যদি ভিন্ন মত অবলম্বন করেন, তারপরেও যিনি আপনার প্রতিপক্ষ তাকে আপনি সম্মান করবেন, নিয়ম সেটা। রাজনীতিকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আসাটা কোনো মানে স্মার্ট থিং না। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, এটা একটা স্ট্র্যাটেজির ব্যাপার, এটা একটা ইউনো এক ধরনের গেম প্ল্যানের ব্যাপার, কৌশলের ব্যাপার, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করা বা ব্যক্তিগত সম্পর্ক খারাপ করা এটা আসলে ঠিক নয়। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, এখন তো দেখা যাচ্ছে যে একজন আরেকজনের যে সুপ্রিম লিডার তাদেরকেও তারা অপমান করছেন, আজে বাজে কথা বলছেন, উইচ আই ডোন্ট অ্যাকসেপ্ট। এটাকে আমি কখনোই অ্যাকসেপ্ট করি না, এবং আমি এটা সমালোচনা করি। আরেকটা জিনিস হলো যে যে ধরনের কথাগুলো চলছে, যে যেমন ধরেন, ধরে নিলাম যে আগে, মানে সেই 91 সালে নির্বাচনের পর অনেকে বলেছে জাতীয় পার্টি হারিয়ে গিয়েছে, তাদের প্রধান স্বৈরাচার, সে আছে জেলে, এখন কি হবে, জাতীয় পার্টি শেষ। কিন্তু সেই জাতীয় পার্টিকে দেখা গিয়েছে যে বড় দুই দল সেই জাতীয় পার্টিকে নিয়ে টানাটানি করতে করতে অস্থির। যেমন বিএনপি টানাটানি করেছে, তেমন আওয়ামী লীগ টানাটানি করেছে, এবং জাতীয় পার্টিকে একে অন্যের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে, বা জাতীয় পার্টিকে সামনে আনা হয়েছে। এই জন্য কোনো বড় রাজনৈতিক সংগঠন, সেটার গুরুত্ব নাই, সেটা হারিয়ে গেছে, সেটা পুনর্জীবিত হবে না, এই ধরনের কোনো থিওরি পলিটিক্সে খাটে না। আই বিন ফ্র্যাঙ্ক উইথ ইউ। এবং একটা জিনিস দেখা যায়, ফর এক্সাম্পল, আপনি ধরেন একটা সংগঠনকে ব্যান করলেন, যে কোনো একটা সংগঠনকে বললেন যে এই সংগঠনের এই সমস্ত ব্যক্তি দোষী, তারা তারা ক্রিমিনালস, আমি তাদেরকে বিচার করলাম, তারা সাজা পেল। দেখা যায় যে যে কোনো একটা উদ্ভূত পরিস্থিতিতে যদি বাতাস অন্যদিকে ঘুরে যায়, এই লোকগুলাই তখন কিন্তু খুব ভালো মানুষ হয়ে, ফেরেশতা হয়ে মানুষের সামনে চলে আসে, এবং তাকে ঘিরেই কিন্তু বলয় তৈরি হয়। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতিতে শুরুর থেকে, স্বাধীনতার পর থেকে আমরা দেখছি। সেই জন্য আমি বললাম যে আবার যে কোনো একটা রাজনৈতিক দলের ভিতরে ভালো লোক থাকতে পারে, যদি তার সুপ্রিম লিডারশিপ যদি মনে করে যে ওই ভালো লোকগুলাকে সামনে এনে তার রাজনৈতিক সংগঠনকে সে চালাবে, সেটাও সে করতে পারে। এবং আপনাকে আমি বললাম তো যে বিএনপি, আওয়ামী লীগের মতো বড় দলগুলোর যথেষ্ট সমর্থক রয়েছে, এবং এই সমর্থকগুলো শুধুমাত্র ওই রিমোট এরিয়াজে, গ্রামে, মাঠে ঘাটে, এসব জায়গাতে না, শহরে শিক্ষিত শ্রেণী, বিভিন্ন পেশাজীবী সংগঠন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ, সরকারি আমলা, পুলিশ, সব জায়গাতেই কম বেশি তাদের সমর্থন আছে। কেউ হয়তো ডিরেক্টলি করে, কেউ ইনডিরেক্টলি করে। তাই এই জন্য কোনো ধরনের কনক্লুডিং রিমার্কস করা যে
এই একটা দল বাংলাদেশের রাজনীতি থেকে শেষ, সে কি আর ব্যাক করতে পারবে কিনা, বা সে ধূলিসাৎ হয়ে গেল, সে কি পারবে কিনা। আমি বিইং এ জিও পলিটিক্যাল অ্যানালিস্ট, আমি এটাকে এইভাবে দেখি না। আমি মনে করি যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। যে কোনো পরিস্থিতিতে যে কোনো জিনিস বা যে কোনো একটা দেশে যে কোনো একটা দল কিংবা গোষ্ঠী, ব্যক্তি, সংগঠন সে তার অ্যাডভান্টেজ পেতে পারে। এবং আমি সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে, আমি চাই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক, সুন্দর পরিবেশ ফিরে আসুক, আইন শৃঙ্খলার উন্নতি হোক, এবং রাজনৈতিক সংগঠনগুলো সকলে যেন একটা ঐক্যের মাধ্যমে যেন একটি দ্রুততম সময়ের মধ্যে একটা ইলেকশন করতে পারে, একটা ইলেকশনের দিকে যেতে পারে, যেটাতে দেশ জাতি উপকৃত হবে। সবচেয়ে বড় কথা, দেশে একটা ভারসাম্য আসবে, স্টেবিলিটি আসবে। এটা কামনা করে আমার আজকের বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপনাকে। গুড নাইট। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার একটি শেষ প্রশ্ন ছিল, যেহেতু আপনি একজন আন্তর্জাতিক বিশ্লেষক, এটি আমার শেষ প্রশ্ন এবং এটি দিয়ে আমি আজকে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছিলাম। সেটি হচ্ছে যে আমরা সম্প্রতি দেখেছি শুল্ক ইস্যু, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র যেটি ইম্পোজ করেছে বাংলাদেশের জন্য, সেই বিষয়ে আলোচনা যে টেবিল, সেখানে কোনো ধরনের ফলাফল বা সিদ্ধান্ত ছাড়াই সেটি সমাপ্ত হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমাদের জন্য কতটা সংকটের পথ তৈরি হচ্ছে, এবং এটি থেকে আমাদের কোনো আশার আলো আছে কিনা ভবিষ্যতে, যেহেতু কোনো ধরনের ফলাফল ছাড়াই আপাতত আলোচনা সমাপ্ত হয়েছে? দেখুন, আপনি একটা জিনিস যদি দেখেন, স্ট্যাটস যদি দেখেন, আমাদের 18 to 20% প্রোডাক্ট, রেডিমেড গার্মেন্টস প্রোডাক্টস, উই export them to US market. So এই 18-20% এ যদি এক্সট্রা 50% all together taxes যদি imposed হয়, তাহলে we're going to have a hard time competition with our competitors. এবং আমাদের খুব নিয়ারেস্ট কম্পিটিটর কিন্তু ভিয়েতনাম। ভিয়েতনাম, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এবং ভিয়েতনাম এবং অন্যান্য বিভিন্ন দেশের সাথে কিন্তু আমেরিকার ট্রিটি হয়েছে, এবং তাদের ক্ষেত্রে এই ট্যাক্সেশনটা কিন্তু কমেছে। আমাদের সেভাবে আলোচনায় কিন্তু কোনো ধরনের ট্যাক্স কমেনি, হয়তোবা 2-3%-এর মতো কমেছে, বাট দিস ইজ ভেরি নেগলিজিবল, অ্যান্ড আই উড সে দিস ইজ ডেফিনেটলি গোনা হার্ট দি গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আবার একটা দিক হচ্ছে, যেহেতু আমাদের প্রচুর প্রোডাক্টস, যেহেতু রেডিমেড গার্মেন্টস যেহেতু ইউরোপে যায়, তো ইউরোপে আরও কিভাবে প্রোডাক্টস বেশি করে সেন্ড করা যায়, কিভাবে পাঠানো যায়, কিভাবে এই জিনিসটাকে ডাইভার্ট করা যায়, এদিকে চিন্তা করতে হবে। কারণ আমার কাছে মনে হয় যে আমেরিকানসরা or আমেরিকান গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি 50% ট্যাক্সকে একদম কমিয়ে 25% বা 20% করে দিবে, বিকজ উই হ্যাভ দিস গ্রেট ট্রেড ডেফিসিট উইথ ইউএস। খুব তাড়াতাড়ি করে ফেলবে এরকমটা আমার কাছে মনে হয় না। সো আমাদের অবশ্যই অল্টারনেট যে সমস্ত অপশনস আছে, ইউরোপিয়ান নেশনস আছে, সেখানে কিভাবে ওগুলোকে পাঠানো যায় আরো বেশি ভলিউমে, ওইটা চিন্তা করতে হবে। We should re-strategize our things, and we should take the proper measure. কারণ যেহেতু অনেক দিন আলোচনার মাধ্যমে এটার কোনো ফল আসেনি, I don't know how effective that was to convince the Americans on board. এটা বলা যাচ্ছে না, কিন্তু যেহেতু এখন একটা রেজাল্ট আসেনি, তাই ধরে নিতে হবে যে ইউরোপে আরো যদি বেশি কনসেন্ট্রেট করা যায়, ওর ইন আদার এশিয়ান কান্ট্রিজ। আর আরেকটা জিনিস হচ্ছে, এখনই রেজাল্ট আসে নাই সেই জন্য আলোচনা বন্ধ করে দিতে হবে আমেরিকার সাথে, ওইটা না করে বরং ইফেক্টিভ আলোচনা আরো কিভাবে করা যায়। You gotta bring people who are specialists. They know the matter. They can talk to the Americans. They can find out some way. আমার মনে হয় এই ধরনের যোগ্য ব্যক্তিদেরকে, আরো কোয়ালিফাইড লোকজন কারো নিয়ে আসা উচিত, এবং এটা অনগোয়িং রাখা উচিত, যেন আমরা কোনো একটা পজিটিভ দিকে যেন এগোতে পারি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জনাব ফাহাদ বিন জাহেদ, এতক্ষণ আমাদের সাথে যুক্ত থেকে আপনার অত্যন্ত মূল্যবান মতামত বিশ্লেষণ তুলে ধরবার জন্য, এবং একই সাথে ধন্যবাদ জানাই প্রফেসর ডক্টর ফরহাদ হোসেন, আপনাকেও আপনার অত্যন্ত মূল্যবান মতামত আমাদের দর্শকদের জন্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আবারও দেখা হবে নতুন অতিথি নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। শুভরাত্রি।